ওকে। সো আমাদের মোটামুটি মিডের আগে যা যা পড়া দরকার ছিল আমরা মোটামুটি কভার করছি সবকিছু। অ্যান্ড আপনারা হয়তো জানেন 1 তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে। অ্যান্ড আমরা যেটা ডিসকাস করছিলাম যে মিড অবশ্যই 15 মার্কসের হবে। সো 15 মার্কস পরীক্ষা হবে অ্যান্ড টাইম হবে 1 ঘন্টা। ঠিক আছে, এই 1 ঘন্টার মধ্যে আপনাকে 15 মার্কসের অ্যান্সার করতে হবে। সেটা এই 15 মার্কসটা আসলে কিভাবে কোশ্চেন হবে এটা ডিপেন্ড করতেছে স্যারদের উপরে। আহ স্যাররা নিজেদের ইচ্ছা অনুযায়ী কোশ্চেন করতে পারেন। যেমন আমি যদি কোশ্চেন করি তাহলে 5টা কোশ্চেন থাকবে, ওখান থেকে ধরেন 3টা অ্যান্সার করতে হবে। অথবা 4টা কোশ্চেন থাকবে, ওখান থেকে 3টা অ্যান্সার করতে হবে, একটা 5 করে, তাহলে হচ্ছে 15 মার্ক। সো এভাবেও করতে পারি আমি। এটা পুরোটাই হচ্ছে যে যে সাবজেক্ট নেন ওই টিচারদের উপরে ডিপেন্ড করতেছে। সো আপাতত এটা এতটুকু শিওর যে আপনাদের পরীক্ষা আসলে 15 মার্কে হচ্ছে অ্যান্ড 1 ঘন্টা সময়ের মধ্যে আপনাদের পরীক্ষা অ্যান্সার করতে হবে। এখন আসি আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেশন প্রোভাইড করছিলাম। আপনারা হয়তো গুগল ক্লাসরুমে আমি পিডিএফ আপলোড দিছি, সেখান থেকে দেখে নিতে পারবেন। এন্ড আমাদের সাজেশনের মধ্যে এই যে যে টপিক গুলো আছে এগুলা ফলো করলেই হবে। এখান থেকে ইনশাল্লাহ ওভারঅল মিডের জন্য পরীক্ষার জন্য সবকিছু কভার হয়ে যাবে। সো আর হচ্ছে রিপিট সেশন, যেটা রিক্যাপ, যে ক্লাসগুলা, এটা আসলে আপনাদের তো রেকর্ডিং অলরেডি প্রোভাইড করাই আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। ফার্দার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমি অ্যাপ্রোচ করতে পারবো আর কি। আপনারা আপনাদের ক্লাসগুলো রেকর্ডিং থেকে দেখে নেবেন, ওখান থেকে প্র্যাকটিস করবেন পরীক্ষার আগে। আমি একটু আপনাদেরকে সাজেশন সম্পর্কে একটু ধারণা দিই, যে এখানে এই জিনিসগুলো যে আমি লিখছি, যে এই যে টপিকগুলো, এগুলো আসলে কি বোঝাচ্ছে আর পরীক্ষা যদি আসে তাহলে আপনারা কিভাবে অ্যান্সার করবেন। সো আমাদের সাজেশনের একদম ফার্স্টে আমরা ওয়েভ থিওরি অফ লাইট দেখতেছি। এখানে এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন। আপনাদের যদি মনে থাকে আমরা হচ্ছে ওয়েভ থিওরি অফ লাইট পড়ছিলাম এটা। এখানে হচ্ছে দেখেন আপনাদের নোটে আছে ওয়েভ থিওরি অফ লাইট। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের যে থিওরিটা ছিল, যে লাইট, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন লাইট একজন দেয়, এটাতে 5টা টোটাল আমাদের হচ্ছে পোস্টুলেট ছিল। সো এই 5টা লাইন বা 5টা পয়েন্ট হচ্ছে আপনাকে লিখতে হবে যদি এই কোশ্চেনটা আসে। সো ওয়েভ থিওরি অফ লাইট বললে অবশ্যই আপনাকে 5টা পয়েন্ট লিখতে হবে এন্ড অবশ্যই আপনি এই চিত্রটা আঁকবেন। আমার নোটটা হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, সো আপনি এই চিত্রটা নেট থেকেও কালেক্ট করতে পারেন, সেখান থেকে কালেক্ট করে নোট করতে পারেন। ঠিক আছে, এই চিত্রের মাধ্যমে আপনাকে বুঝাই দিতে হবে। অথবা কেউ যদি চিত্রটা আঁকতে না পারেন তাহলে এভাবে কার্তেশীয় স্থানাঙ্ক এঁকে দেন দেখাইতে পারেন আমাকে, যে কোন দিকে ডিরেকশন, কোন দিকে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড কোন দিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে। তো এটা হচ্ছে আপনাদের 5টা ফিচার, যেটা ওয়েব থিওরি অফ লাইটের। এটা যদি কোশ্চেনে আসে তাহলে হচ্ছে 5টা পয়েন্টই লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, যেহেতু অবভিয়াসলি 5 মার্কসের কোশ্চেন অ্যান্ড কোশ্চেন গুলো বড় হবে একটু, 1 ঘন্টার সময় যেহেতু। সো নাম্বার দেখবেন, টাইম দেখবেন, ওভাবে অ্যান্সার করবেন। নেক্সট যে আমাদের কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে একটা ডেফিনেশন টাইপের, যে ওয়েভ লেন্থ কাকে বলে, টাইম পিরিয়ড কাকে বলে, আর ওয়েভ নাম্বার কাকে বলে। ঠিক আছে, ওয়েভ লেন্থ, টাইম পিরিয়ড এন্ড ওয়েভ নাম্বার। সো ওয়েভ লেন্থ কি এটা আমরা পড়ছি, আমাদের নোটে আছে। টাইম পিরিয়ড কি এটাও দেখছি, এন্ড ওয়েভ নাম্বারও দেখছি। আপনারা আপনাদের নোটে একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে ওয়েভ লেন্থ সম্পর্কে আমাদের এখানে নোটে লেখা আছে। আপনাদের যদি এই ডিফিনেশনটা মুখস্থ না হয় আপনারা আপনাদের মতো করে সাজিয়ে পড়তে পারেন। জাস্ট বাট কথা তো সেম, কথা হচ্ছে যে ল্যামডা কি, মানে হচ্ছে দুইটা সর্বোচ্চ পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব অথবা দুইটা সর্বনিম্ন পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটাকেই মূলত ওয়েভ লেন্থ বলা হয়। আপনারা এগুলা দেখে নেবেন। নেক্সট হচ্ছে ওয়েব নাম্বারও আছে, ওয়েব নাম্বারের ডেফিনেশন আপনাদের লেকচার 1 যেটা, ওখানে দেওয়া আছে। আপনারা ডেফিনেশন গুলো দেখবেন। এন্ড লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে টাইম পিরিয়ড, এটাও আপনাদের লেকচার 1-এ লাস্টের যে পেজটা ওটাই দেওয়া আছে, যে টাইম পিরিয়ড মূলত কি। এখানে যে ডেফিনেশন দেওয়া আছে এতটুকু লিখলেই হবে। এন্ড অবশ্যই ডেফিনেশন যখন লিখবেন মনে রাখবেন যে যদি কোনো এরকম সূত্র থাকে, যে T=1/8 দেওয়া আছে, এরকম সূত্র থাকলে জাস্ট লিখে দিবেন সূত্রটা। ঠিক আছে, এটা লিখলে একটু ধরেন আপনার মার্কিংটা করা একটু ইজি হবে। ঠিক আছে, ধরেন একজন খুব সাজিয়ে এতটুকু পয়েন্ট লিখছে কিন্তু আরেকজন শুধুমাত্র সূত্রটা লিখে আসছে, তাহলে আপনারা দুজন কিন্তু মার্কিং এর যে ক্রাইটেরিয়াটা সেটা দুজনের ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। ঠিক আছে, ট্রাই করবেন একটু ডেফিনেশন লেখার সাথে যদি কোনো সূত্র থাকে সেটাকে লিখে দিয়ে আসে।
সো এটা গেল আপনাদের এই কোশ্চেনটা। 3 নম্বর যে কোশ্চেনটা, এটাতে বলছে হচ্ছে ইলাস্ট্রেট ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। সো আমরা জানি ইলাস্ট্রেট যদি কোনো কোশ্চেনে থাকে, তাহলে হচ্ছে আপনাকে কোনো কিছু আঁকতে বলা হবে এখানে, অবশ্যই আপনাকে এখানে ড্র করতে বলা হবে। সো এই কোশ্চেনটাও আমরা আমাদের লেকচার 2 এ এখানে একটু ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট আশা করি বুঝতেছেন আপনারা। তো এটা আমরা ক্লাসেও করছিলাম, যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের যে চিত্রটা আমাদের, যে টেবলের মতো করে যে চিত্রটা, এটা আপনাকে পুরাটা মুখস্থ করতে আমি বলছিলাম যে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ রাখাটা অনেক জরুরি। যে ল্যামডার ভ্যালুগুলো আপনি রেঞ্জটা মুখস্থ করবেন, -16 থেকে +6 পর্যন্ত। তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মুখস্থ করবেন, ঠিক আছে। আর এখান থেকে ভিজিবল লাইট, যে আমাদের 7টা ভিজিবল লাইটের যে রেঞ্জ, এটাও কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, এই ভ্যালুগুলা। সো এটা আসলে অবশ্যই অ্যাগেইন 5 মার্কসের জন্য আসবে। কেন 5 মার্কসের জন্য আসবে অবশ্যই আপনারা বুঝতেছেন, কারণ এটা হচ্ছে বিভিন্ন ভ্যালু আছে এখানে, বিভিন্ন বিষয় আছে, জিনিসগুলো মুখস্থ রাখার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। তো সেই জন্য এটা 5 মার্কসের খুবই স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন হতে পারে, ঠিক আছে। লাস্ট 4 নম্বর যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমাদের ওয়েভ পার্টিকেল প্রুফ, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি যে প্রুফটা। সো অ্যাগেইন বলতেছি, যদি কোশ্চেনে প্রুফ না থাকে, তা কোশ্চেনে যদি বলা হয় যে এক্সামিন বলা থাকে, অথবা ডিডিউস দ্য ফর্মুলা ফর ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি যদি বলা থাকে, যাই থাকুক না কেন আপনাকে ওখানে মূলত প্রুফ করতে হবে। ছোট্ট একটা প্রুফ আমরা পড়ছিলাম ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির ক্ষেত্রে। তো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির যে আমাদের প্রুফটা ছিল আপনাদের মনে আছে, এটা আশা করি, যে আইনস্টাইনের যে প্লাঙ্কের সূত্রটা ছিল, প্লাঙ্ক বলছিল আমাদের কি, লাইট লাইট হচ্ছে এক ধরনের প্যাকেট। লাইটের যে ওয়েভটা, এটা মূলত এক ধরনের প্যাকেট, এন্ড প্রত্যেকটা প্যাকেটকে আমাদের বলা হয় কোয়ান্টাইজেশন। সো কোয়ান্টাইজেশনের ডেফিনেশন আপনাদের সাজেশনে আছে। সো কোয়ান্টাইজেশনের যে ডেফিনেশনটা, এটাও কিন্তু আপনাদের সাজেশনে আছে। সো কোয়ান্টাইজেশন যেহেতু বলে, তাহলে প্রত্যেকটা ফোটন প্যাকেটকে আমরা ফোটন বলি, অথবা কোয়ান্টাইজেশন সিস্টেম বলি। সো এই পুরোটা সিস্টেমটাকে প্লাঙ্ক হচ্ছে ব্যাখ্যা করছিলেন, আর আইনস্টাইন হচ্ছে এটাকে সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করছিলেন। প্লাঙ্ক জাস্ট থিওরিটিক্যাল ব্যাখ্যা করছিল, আর আইনস্টাইন হচ্ছে এটাকে সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করছিল, যে H=H, E=H নিউ। এখানে একটা কথা মাথায় রাখবেন, এফ যে কথা মানে ফ্রিকোয়েন্সি যে কথা, নিউ এটাও কিন্তু ফ্রিকোয়েন্সি। আমরা ফিজিক্সে হচ্ছে জেনারেলি এফ দ্বারা প্রকাশ করি, এন্ড কেমিস্ট্রিতে বেশিরভাগ ক্ষেত্রে নিউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো এটাকে একটু জেনারেলাইজ করছে। আহ, আমরা জানি যে C=F λ, ঠিক আছে, C= হচ্ছে F λ, এটা সেই বেসিক সূত্র আমাদের। সো এখানে জেনারেলাইজ করছে, তো এটাকে C=SC/λ লেখা যায়। এরপরে অ্যাটম বোমা তৈরির যে ফর্মুলাটা অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে E=mc², মাস এনার্জি রিলেশন যেটাকে আমরা বলি আইনস্টাইনের। তো দুইটা সূত্রকে যদি আমি কম্পেয়ার করি এবং কম্বাইন করি, ইকুয়ালাইজ করি, তাহলে হচ্ছে যে সূত্রটা দাঁড়ায় λ=h/mc। কাটাকাটি করবেন আর কি, আর কিছু না এখানে, কাটাকাটি আর কিছু নেই। ওকে, এখন একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের যদি বলে যে কোনো নর্মাল অবজেক্টের ক্ষেত্রে, পৃথিবীতে বিরাজমান এমন কোন অবজেক্টের ক্ষেত্রে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি প্রুফ করো, তাহলে আপনাকে এই সি এর জায়গায় অবশ্যই ভি ইউজ করতে হবে। কারণ আমরা জানি যে আমাদের পৃথিবীতে যত অবজেক্ট আছে সবাই কিন্তু নর্মাল ভেলোসিটিতে চলে, আর মহাবিশ্বের বাইরের অবজেক্ট গুলো বেশিরভাগ ক্ষেত্রে আলোর বেগে চলে। সো অবশ্যই আপনাকে যদি পৃথিবীর ক্ষেত্রে কোনো অবজেক্টের ক্ষেত্রে বলে, তাহলে অবশ্যই H=λ=h/mv পর্যন্ত প্রুফ করতে হবে, ঠিক আছে। আর যদি বাইরের কোনো অবজেক্টের ক্ষেত্রে বলবে, অবশ্যই আপনি H=mc পর্যন্ত প্রুফ করলে হবে। এরপরে এটাকে শুধু জেনারেলাইজ করে আমরা আমরা জানি ভরবেগ সমান mv। আমরা নিচে যে এমভি জায়গায় আমরা H/p লিখতে পারি, আমরা λ/p লিখতে পারি। এটা হচ্ছে আমাদের এটাকে বলা হয় ডি ব্রগলিস ওয়েভলেন্থ, ল্যামডাটাকে বলা হয় ডি ব্রগলিস ওয়েভলেন্থ, আর পুরো ইকুয়েশনটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। আপনাকে যদি ব্যাখ্যা করতে বলে সূত্রে যে কেন এটাকে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলা হয়, আপনি এভাবে বলবেন যে এখানে যে পি ভ্যালুটা, এটা হচ্ছে একটা অবজেক্টের ভ্যালু, একটা বস্তুর ভ্যালু। কারণ ওয়েভের তো ভরবেগ নাই, তো পার্টিকেলের বা কোনো একটা অবজেক্টের অবশ্যই কি থাকবে, ভরবেগ থাকবে। তাহলে এটা মূলত
পার্টিকেল নেচারটাকে প্রকাশ করতেছে। আর ল্যামডাটা হচ্ছে কোন একটা ওয়েভের নেচার। ওয়েভ লেন্থ অবশ্যই কোন একটা ওয়েভের ক্ষেত্রে থাকবে না। সো এটা হচ্ছে আমাদের ওয়েভ নেচার। সো এখানে ওয়েভ নেচারও আছে, পার্টিকেল নেচারও আছে, বিধায় এটাকে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এতটুকু লিখে দিবেন সুন্দর করে, তাহলে আর কি আপনার ফুল মার্কস পাবেন। আমরা একটু ওয়েট করে, আজান দিচ্ছে একটু। ওকে, আমরা মোটামুটি 6টা কোশ্চেন ডিসকাস করছি। এন্ড এরপরে আহ, এই এই যে কোশ্চেনটা, ম্যাথ ফ্রম ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। সো এটার জন্য আপনারা আপনাদের লেকচার 2, এখানে হচ্ছে আহ, আচ্ছা, এর আগে হচ্ছে কোয়ান্টাইজেশন ডেফিনেশন আছে, এটা আপনারা দেখে নেবেন। এটা আপনাদের একটু আগে বলছি। এন্ড অবশ্যই কোয়ান্টাইজেশনের যে ভ্যালুটা, এটা কখনোই হচ্ছে আপনার এরকম রেশনাল নাম্বার হবে না, মানে ভগ্নাংশ হবে না। অলওয়েজ হচ্ছে আপনার আহ, পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে, হোল নাম্বার হবে, কখনো রেশনাল নাম্বার হবে না। সো এখানে 1 2 3 হতে পারে, কিন্তু কখনো হাফ বা 3/4 এরকম কোনো কোনো ভ্যালু হবে না। এরপরে ম্যাথ যেটা বললাম, এটার জন্য আপনাদের যে নোট আছে, এখানে হচ্ছে কয়েকটা ম্যাথ আছে, সেগুলো হচ্ছে দেখবেন। আমাদের মেবি 2টা ম্যাথ আছে এখানে, এগুলো একটু ভালো করে দেখবেন। এন্ড অবশ্যই প্রিপেয়ার থাকবেন যে কোশ্চেনে, মানে আপনাদের নোটে যে কোশ্চেনগুলো ভ্যালু আছে, এগুলা নাও থাকতে পারে, অন্য কোনো ভ্যালু থাকতে পারে, বাট সিস্টেমটা সেম থাকবে। এন্ড আপনি সিস্টেমটা শিখবেন যে কিভাবে কিভাবে ম্যাথ গুলা করছে, কি মানে কি কি ইউজ করছে ম্যাথ গুলা সলভ করার জন্য, কোন কোন ভ্যালু আমাকে মুখস্থ রাখতে হবে। যেমন প্লাঙ্কের কনস্ট্যান্ট আমাকে মুখস্থ রাখতে হবে, তারপর ইলেকট্রনের ভর আমাকে মুখস্থ রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। এরপরে এই 2টা ম্যাথ হচ্ছে আপনারা সলভ করবেন। দেন তাহলে হচ্ছে আপনারা এই পোর্শনটুকু কভার করতে পারবেন। আমাদের টোটাল 6টা কোশ্চেন আমরা কভার করছি। এখন এতটুকু যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? जी ना सर, हम पढ़ते हुए सर।
আচ্ছা, এরপরে আমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। সো এটা এটা ওকে, এটা হচ্ছে আমাদের এটাও নোটে আছে আমাদের। সো আমরা যদি একটু নোটটা খুলি, এটা মেবি লেকচার 2 এ থাকার কথা। উম, আমাদের নোটটা, টু ওয়েট। আচ্ছা, আমার কাছে মেবি নোটটা পিডিএফ নাই, বাট আপনাদের গুগল ক্লাসরুমে অবশ্যই থাকবে। সো আমি একটু কোশ্চেনটা বলে দিই। গুগল ক্লাসরুম থেকে কালেক্ট, অবশ্যই আপনাদের গুগল ক্লাসরুমে থাকবে যে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। এটা আপনারা পড়বেন। এটা যে বেসিকের উপর মানে এই কোশ্চেনটা যেটা, এটা অবশ্যই 5 মার্কের কোনো কোশ্চেন না। এটা আপনারা বুঝতেছেন হয়তো যে সিম্পল একটা প্রিন্সিপাল স্টেট করতে বলবে। And আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে এইটা যদি কোশ্চেন আসে তাহলে কিভাবে আসতে পারে। সো এটা আসতে পারে স্টেট দিয়ে। স্টেট হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। ওকে, এভাবে আসতে পারে। সো এরপরে কিভাবে আসতে পারে? এরপরে আসতে পারে যে ডিফাইন ডিফাইন দিয়ে আসতে পারে, যে ডিফাইন হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। ওকে, অথবা আরেকটা ভাবে আসতে পারে, সেটা হচ্ছে এক্সপ্লেন। এই তিনটা ভাবে আসতে পারে আপনাদের কোশ্চেন গুলা। সো যদি এখানে একটু খেয়াল করি, যদি হচ্ছে স্টেট দিয়ে আসে তাহলে অবশ্যই এটা মার্ক কম হবে, কারণ শুধুমাত্র এক্সাক্ট যে পোর্শনটুকু আপনাকে এই সূত্রটা আছে ওই সূত্রটার পোর্শনটুকু কভার করতে বলবে। যদি ডিফাইন দিয়ে আসে তখনও কিন্তু মার্ক কম থাকবে, 2 বা 3 থাকতে পারে। আর যদি এক্সপ্লেন আসে তাহলে আপনাকে একটু বেশি মার্কের অ্যান্সার করতে হতে পারে। সো যেভাবে আসুন না কেন, আপনি বেসিকটা শিখে যাবেন এন্ড সূত্রটা কি বলছে পুরোটাই ওটা দেখে যাবেন। ঠিক আছে, আপনাদের নোটে আছে, আপনার নোট থেকে এগুলা জিনিস কভার করতে পারবেন। তো এই সূত্রটা আমাদের কি ছিল, আমি যদি একটু আপনাদেরকে মনে করি, সেটা হচ্ছে আমরা কোন একটা অবজেক্টের কোন একটা অবজেক্টের পজিশন অ্যান্ড ভরবেগ একসাথে মেজার করতে পারবো না। ধরেন এটা যদি একটা অবজেক্ট হয়, এটা যখন একটা বেগে মুভ করবে, তাহলে এটার যে এটা যে পজিশন চেঞ্জ করতেছে, এক্স এর ভ্যালু যদি আমি মেজার করি, তাহলে অবশ্যই এই অবজেক্টের আমি পি এর ভ্যালু মেজার করতে পারবো না। ঠিক আছে, এটাকে যদি আমি একটু সূত্রের মাধ্যমে দেখাই, তাহলে ডেল এক্স ডেল পি ইজ গ্রেটার দেন ইকুয়াল এইচ বাই এন পাই। আমাদের এই সূত্রটা ছিল। ঠিক আছে, সো এটা ছিল আমাদের মেইন সূত্র, যে ডেল এক্সটা হচ্ছে এখানে অবস্থানের অনিশ্চয়তা বা পজিশনস আনসার্টেনটি, অ্যান্ড ডেল পিটা হচ্ছে মোমেন্টামস আনসার্টেনটি। ঠিক আছে, যে কোন একটা অবজেক্টের পজিশন এন্ড মোমেন্টাম একসাথে মেজার করা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? আমরা এটা কিন্তু প্রুফ ক্লাসে হচ্ছে প্রুফের মাধ্যমে এটা সলভ করছিলাম। ঠিক আছে, আপনারা যদি যদি এক্সপ্লেন দিয়ে কোশ্চেন আসে তাহলে ওই অতটুকু পয়েন্ট পর্যন্ত লিখে আসবেন। সুন্দর করে আপনাদের নোটে যতটুকু আছে আর ক্লাসে যেভাবে পড়ানো হয়েছে সেটা লিখে দিয়ে চলে আসবেন, তাহলে হবে। আর যারা ক্লাস অ্যাটেন্ড করেন নাই, তারা কাইন্ডলি আপনাদের পরিচিত ফ্রেন্ড বা আপনাদের ক্লাসমেট থেকে নোটগুলা কালেক্ট করে নেবেন। এরপরে ডিফারেন্স বিটুইন অ্যাবজর্পশন অ্যান্ড ইমিশন স্পেকট্রাম। সো এই টাইপ যে কোশ্চেনটা, এটা আমরা দেখছিলাম আমাদের নোটে থাকবে। হ্যান্ড নোটেও আপনার পিডিএফ এ আছে। এটা হচ্ছে স্পেশাল নোট দিছিলাম 3.2, থ্রি থ্রি যে নোটটা ছিল সেটাতে পাবেন। ইমিশন স্পেকট্রা আর হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রামের পার্থক্য। সো এটা যদি আসে আপনাদের কোশ্চেনে, অবশ্যই মাথায় রাখবেন, যদি ডিফারেন্স বিটুইন দিয়ে কোনো কোশ্চেন শুরু হয়, তাহলে আপনি অ্যান্সার করার সময় ট্যাবল করে লিখবেন। এটা অবশ্যই একটু মাথায় রাখবেন। ট্যাবল করে লিখবেন। ট্যাবলের লেফট সাইডে হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম অ্যান্ড রাইট সাইড হচ্ছে ইমিশন স্পেকট্রামের বিষয়গুলো লিখবেন। ঠিক আছে, এতটুকু অবশ্যই অবশ্যই মনে রাখবেন, যে ডিফারেন্স বিটুইন বললে ট্যাবল করে লিখবেন। সো এটা আমরা দেখছিলাম, এটা আপনাদের নোটে আছে সবকিছু, আপনারা পড়বেন এই বিষয়টা। ইমিশন স্পেকট্রাম আর অ্যাবজর্পশন স্পেকট্রাম কি, কেন সৃষ্টি হয়,
সো ইমিশন স্পেকট্রামের এই চিত্রটা যদি আপনারা আঁকতে না পারেন কোনো সমস্যা নাই, আপনি যদি কথা দিয়ে বুঝাইতে পারেন তাও হবে। ঠিক আছে। ইমিশন স্পেকট্রামের ক্ষেত্রে আমাদের ব্ল্যাক লাইট যেটা এটা পাস হয়, আর হচ্ছে হোয়াইট লাইট গুলা হোয়াইট লাইন জেনারেট হয়। আর অ্যাবজর্পশন স্পেকট্রামের ক্ষেত্রে ডার্ক লাইন হচ্ছে পাস হয়, আর সরি হোয়াইট লাইট পাস হয় অ্যান্ড ডার্ক লাইন জেনারেট হয়। ঠিক আছে, এই দুটো জিনিস অবশ্যই মাথায় রাখবেন। ঠিক আছে। সো ইমিশনের ক্ষেত্রে যদি বলি, তাহলে হচ্ছে ডার্ক লাইট পাস হয় আর হোয়াইট লাইন জেনারেট হয়। এতটুকু মাথায় রাখবেন। আর যদি অ্যাবজর্পশনের ক্ষেত্রে বলি, তাহলে এখানে হচ্ছে হোয়াইট লাইট পাস হবে আর ডার্ক লাইন জেনারেট হবে। ঠিক আছে, এতটুকু মাথায় রাখলে হবে এই দুইটা বিষয়। এই পয়েন্টগুলো যদি বুঝে আসতে পারেন দেন ফুল মার্কস। এরপরে ইমিশন স্পেকট্রাম, ইমিশন স্পেকট্রাম অফ হাইড্রোজেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের সিলেবাসে বা আমাদের টোটাল পড়ালেখার মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে হাইড্রোজেনের ইমিশন স্পেকট্রাম। এটাও আপনাদের নোটে আছে, আপনারা দেখে নেবেন। আর এখানেও আঁকানো আছে। এটা আপনাদের যদি আসে কোশ্চেনে অবশ্যই চিত্র রাখতে হবে। সো এটা এঁকে চলে আসবেন। অবশ্যই অবশ্যই কিন্তু আঁকতে হবে, এটা না আঁকলে কিন্তু মার্কিংটা হবে না, মানে মার্ক মার্ক দেওয়া যাবে না। ধরেন 5 মার্কের কোশ্চেনে সর্বোচ্চ এটা যদি না আঁকেন একও দেওয়া যাবে না কিন্তু। এটাই কিন্তু মেইন জিনিস। ঠিক আছে। যে আমাদের 6টা সিরিজ থাকে হাইড্রোজেনের ইমিশন স্পেকট্রামের ক্ষেত্রে। লাইমান, বামের, লাইমান, বামার অ্যান্ড প্রেস্টন, ব্র্যাকেট অ্যান্ড ফন্ট। 5টা যে সিরিজ থাকে এগুলা অ্যান্সার করে দিয়ে একে চলে আসবে। স্যার স্কেলের মতো যে একটা জিনিস আছে ওইটা কি আঁকতে হবে স্যার? স্কেলের মতো বলতে এই এই দাগগুলা, এগুলা এগুলা। না স্যার, এই যে নিচে স্যার এই যে বিভিন্ন না না রঙের না, এই যে ভিজিবল রঙ। রিজন এটা। জি স্যার। না, এটা আঁকা লাগবে না। এটা এটা দেখানো লাগবে না, আপনারা শুধু সিরিজ গুলো আঁকবেন, বাকিগুলো এগুলো আঁকবেন। ওকে। এরপরে আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে বোর অ্যাটমিক মডেলের যে পোস্টুলেট গুলা ছিল। বোর অ্যাটমিক মডেলের পোস্টুলেট, এটা অবশ্যই একটা বড় কোশ্চেন। তো এটাও আপনাদের ইয়েতে থাকবে, নোটে থাকবে। দেন বোর লেকচার 3.2 তে মেবি থাকবে। সো এটাও হচ্ছে আপনাদের নোটে আছে যে বোর অ্যাটমিক মডেলে আমাদের টোটাল কয়টা পোস্টুলেট ছিল। আমি যদি একটু দেখি, টোটাল 6টা পোস্টুলেট ছিল। 6টা পোস্টুলেট হচ্ছে আপনারা ভালো করে পড়বেন। ঠিক আছে। যে বোর আমাদের কি বলছিল, যে ইলেকট্রন একটা ফিক্সড কক্ষপথে ঘুরতে থাকে যেটাকে আমরা বলি অরবিট। এবং ইলেকট্রন এই কক্ষপথ থেকে যখন উচ্চ কোনো কক্ষপথে যায় তখন হচ্ছে এনার্জি রিলিজ করে, আর যখন উচ্চ থেকে নিম্নতে আসে তখন এনার্জি হচ্ছে অ্যাবজর্ব করে। তো এখানে হচ্ছে সব এগুলো সম্পর্কে বলা আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। And অবশ্যই ফোর্থ যে পোস্টুলেটটা, যে ওর যে ভরবেগ ওটার ভ্যালু হবে, ভরবেগ বলতে অ্যাঙ্গুলার মোমেন্টাম, যে ওটার অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটার ভ্যালু হবে NH/2 পাই। এই কোয়েশনটাও লিখে আসবে। এটা হচ্ছে পোস্টুলেটটা। এরপরে আপনাদের আমরা একটা ইকুয়েশন পড়ছিলাম, আপনাদের যদি মনে থাকে শ্রোডিঞ্জারের ইকুয়েশন যেটা ছিল আমাদের। আপনাদের শ্রোডিঞ্জারের ইকুয়েশনটা আমার কাছে মেবি নোটটা ল্যাপটপে নাই, বাট আপনাদের ইয়েতে থাকবে, গুগল ক্লাসরুমে থাকবে। ধরো যে ডি স্কোয়ার সাই বাই হ্যাঁ হ্যাঁ, এক্স। দাঁড়ান আমি হচ্ছে আপনাদের গুগল ক্লাসরুম থেকে ইয়ে করে কালেক্ট।
ওকে, এটা হচ্ছে আপনাদের সেই শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন। এখানে হচ্ছে সিগনিফিকেন্স অফ ওয়েভ লেন্থ, সিগনিফিকেন্স অফ সাই, যেটা যে অথবা যেটাকে আমরা বলি ওয়েভ ফাংশন। সো এখানে এটা রিলেটেড একটা কোশ্চেন আছে and এটা অবশ্যই ছোট একটা কোশ্চেন, যদি আসে 2 মার্কের জন্য আসবে। সো বা আপনারা অবশ্যই হচ্ছে এই কোশ্চেনটা যেটা আছে এটা এখান থেকে পড়বেন। এখানে আপনাদের টোটাল 3 থেকে 4টা পয়েন্ট আছে, যে সিগনিফিকেন্সের মধ্যে এটা এক ধরনের, এটাকে ওয়েভ ফাংশন বলে। এটা হচ্ছে একটা ইলেকট্রন ওয়েভের অ্যামপ্লিটিউড দেয় এক্সপ্রেসড ইন এক্স ওয়াই জেড। মানে 3টা কার্টেসিয়ান স্থানাঙ্ক আছে, এটার পজিটিভ নেগেটিভ ভ্যালু হতে পারে, এন্ড এটার ইন্টেন্সিটি অফ লাইট হচ্ছে এটার বর্গের সমানুপাতিক। বর্গের মডুলাসের সমানুপাতিক, অবশ্যই মডুলাস সাইনটা দিবেন। সো এই 4টা বা 5টা পয়েন্ট লিখে দিলেই হবে। আহ, এটা ছিল আপনাদের হচ্ছে সিগনিফিকেন্স অফ ওয়েভ ফাংশনের যে কোশ্চেনটা। এরপরে দেন হচ্ছে আমাদের 4 কোয়ান্টাম নাম্বারস এন্ড দেয়ার টেবল। খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে 4টা কোয়ান্টাম নাম্বার এন্ড দেয়ার টেবল সম্পর্কে আর কি কোশ্চেন থাকবে। 4টা কোয়ান্টাম নাম্বার আমরা পড়ছিলাম, আপনাদের যদি মনে থাকে, সেটা হচ্ছে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দেন হচ্ছে অ্যাজিমুথাল অর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলি। এরপরে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এন্ড লাস্ট হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। 4টা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পড়বেন ভালো করে। এই তো এখানে বিস্তারিত আছে আপনাদের নোটে, লেকচার 4 এটা। তো 4টা কোয়ান্টাম নাম্বার পড়ার পরে আমরা একটা টেবল সলভ করছিলাম, আপনাদের যদি টেবলটা মনে থাকে। আমরা একটা টেবল করছিলাম, সেখানে হচ্ছে অনেক বড় টেবলটা, যে কে এর জন্য যদি কে অরবিটে যদি ইলেকট্রন বের করতে বলে, কে অরবিটের টোটাল নাম্বার অফ ইলেকট্রন বের করতে বলে, তাহলে এন, এল, এম, এস, এই 4টা ভ্যালু বের করতে হবে, তারপর হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন আমাকে বের করতে হবে। ঠিক আছে, টেবলটা করবেন, আপনাদের ক্লাসে করানো হয়েছে, নোটেও আছে। এটা তো স্যার মেবি আমরা অ্যাসাইনমেন্ট করছিলাম, এটাই হ্যাঁ, তো সেম না? অ্যাসাইনমেন্টে যে আমরা করছিলাম এটা। না না, অ্যাসাইনমেন্ট এটা দেওয়া হয় নাই। অ্যাসাইনমেন্ট এটা দেওয়া হয় নাই, আমি দেখাইতে পারি নাকি দেখি, ওয়েট, আপনাদের এটা অবশ্যই থাকবে। তারা 5A মেবি থাকার কথা। না, এটা দেই নাই আপনাদেরকে, মেবি এটা আপনাদের ক্লাসে করাইছিলাম জাস্ট, টেবলটা আপনাদের দেওয়া হয় নাই মেবি। সো সমস্যা নাই, আপনারা হচ্ছে এটা করবেন, আপনাদের ক্লাসে করানো হয়েছে এটা অবশ্যই। আর যদি মনে না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা আরেকদিন সাপোজ রিক্যাপ করে নিব। আর টেবিলটা যদি আঁকেন, তাহলে অবশ্যই কিভাবে আঁকবেন আমি একটু দেখাই আপনাদের বিষয়টা। যে ফার্স্টে তো আপনাকে কোন একটা অরবিটের জন্য টোটাল নাম্বার অফ ইলেকট্রন বের করতে বলবে। এখন অরবিটটা আপনি আহ কোন অরবিটের জন্য বলবে, সেটা হচ্ছে আমাদের এন এর ভ্যালু। ঠিক আছে, আহ, যদি বলে হচ্ছে কে অরবিটের জন্য, তাহলে আমরা জানি কে অরবিটের জন্য এর ভ্যালু হচ্ছে 1। এরপরে এটার জন্য করেসপন্ডিং এল এর ভ্যালু বের করবেন, এম এর ভ্যালু বের করবেন, তারপর হচ্ছে এস এর ভ্যালু বের করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কে অরবিটের জন্য, এল অরবিটের জন্য অথবা এম অরবিটের জন্য, 3টা অরবিটের জন্য পড়লে হবে। এখান থেকে তারপর লাস্ট যে কলামটা থাকবে ওখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন বের করবেন। আপনাদের মনে আছে যে কে সমান অবশ্যই কে এর ক্ষেত্রে এন সমান 1, তাহলে এল ইকুয়াল টু জানি n-1, দ্যাট মিনস এল এর ভ্যালু এখানে 0 হবে, এটা হচ্ছে এস সাবশেল আমাদের। তো এটা 0 হলে এম এর ভ্যালু 0 হবে, এস এর ভ্যালু হবে +-½ আপনার যদি মনে থাকে, পার অরবিটের ভ্যালু হচ্ছে এটা। তাহলে এখানে টোটাল কয়টা ইলেকট্রন থাকবে, টোটাল হচ্ছে আমাদের 2টা ইলেকট্রন থাকবে। তো এইভাবে বাকিগুলা করতে হবে। এল এর জন্য থাকলে সেটা এন এর ভ্যালু হবে 2, সেটার ক্ষেত্রে আলাদা ক্রাইটেরিয়া। এন এর জন্য, এম এর জন্য থাকলে আলাদা, এন এর জন্য থাকলে আলাদা, সবগুলোর জন্য আপনার ক্রাইটেরিয়া কিন্তু আলাদা। সো এটা অবশ্যই ভালো করে করবেন। 3টার জন্য কে, এল, এম, অবশ্যই কে, এল, এম এর জন্য করবেন। ঠিক আছে, এটা এটা দেওয়া না থাকলে সমস্যা না, আমি ক্লাস শেষে হচ্ছে এটা ছবি তুলে পাঠিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এরপরে 3 রুলস অফ ইলেকট্রন কনফিগারেশন। ইলেকট্রন কনফিগারেশনে যে আমাদের 3টা রুল ছিল, সো এটাও আপনাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন বলা যায়। আহ, যেহেতু কোশ্চেন 4-5টা থাকবেই। সো আচ্ছা, লেকচার 6-এ মেবি ছিল, টেবলটা একটু দেখি। ও না, লেকচার 6-এ ছিল না। ওকে, সমস্যা নেই, আমি একটু পরে না হলে পাঠিয়ে দিব।
আর আপনাদের মিটিং এর টাইম ওভার হয়ে গেছে, আপনারা আবার সেম লিংকে প্রবেশ করিয়েন। Then আমরা ওখান থেকে ক্লাস শুরু করবো বাকি অংশটুকু। দিলেন না স্যার, হ্যাঁ, ক্লাস শেষ দিলেন না স্যার, স্যার সাজেশন এইখানেই শেষ করে দেন ইয়ে করে, একটু আরেকটু ইয়ে করে বুঝে শেষ করে শেষ দেন। করে দিব। জি স্যার, অফিস করে আসছি তো স্যার, টায়ার্ড। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট সাজেশনটুকু আমরা অনলাইনে নেক্সট ক্লাসে ডিসকাস করবো। বা আপনারা বুঝবেন, এটা সমস্যা নেই, কোনো সমস্যা থাকলে আমাকে বলেন তাহলে। ওকে, ক্লাস শেষ, তাহলে আপনার অ্যাটেন্ডেন্স হচ্ছে গ্রুপে দিয়ে দিন। ওকে স্যার। ওকে স্যার।